শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, শিল্পীদের উপরও যেন নজিরবিহীন অত্যাচার। এবার হামলা মূলত ফোক ব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দের বাড়ি এবং স্টুডিওতে। ভেঙে একবারে গুঁড়িয়ে দেওয়া হলো সব বাদ্যযন্ত্র। এখন কেন চুপ বুদ্ধিজীবীরা? কেন কোনো রকমের কোনো মোমবাতি হাতে মিছিল হচ্ছে না, প্রতিবাদ হচ্ছে না? কেন একেবারে চুপ করে রয়েছেন বুদ্ধিজীবীরা? প্রশ্ন উঠছে তো। মাটিতে পড়ে রয়েছে ভাঙা গিটার, ছড়িয়ে ছিটিয়ে পড়ে গুচ্ছ সিডি, তছনছ বই, কাগজপত্র। ছবিটা ফোক ব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দের বাড়ি। দুদিন আগেও সাজানো গোছানো সুর সাম্রাজ্য তছনছ, লণ্ডভণ্ড, ধ্বংসস্তূপ। সাধের বসতবাড়ি ও স্টুডিওতে আগুন ধরিয়ে দেয় জিহাদিরা। ভেঙে ফেলা হয় প্রায় ৩,০০০ বাদ্যযন্ত্র। এটাই কি সোনার বাংলার ছবি, যেখানে শিল্পীর শিল্পকেও ধ্বংস করার চেষ্টা করছে জিহাদিরা? কখনো পোড়ানো হয় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, কখনো জ্বালিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু সংগ্রহশালা। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে পুড়ে ছাই ২১,০০০ বই। অন্যদিকে বঙ্গবন্ধু সংগ্রহশালায় ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের ৩,৫০০ দস্তাবেজ। ধ্বংসের যেন শেষ নেই। বুধবার জ্বালিয়ে দেওয়া হয় কুমিল্লা বীরচন্দ্রনগর পাঠাগার। কয়েক হাজার বই ছিল ওই পাঠাগারে। ১০০ বছরের পুরনো বইয়ের সংগ্রহ ছিল প্রায় ৫,০০০-এর বেশি। সব পুড়ে ছাই। জিহাদিরা মূর্তি মানে না, গান পছন্দ করে না। বইও কি চোখের বিষ কট্টরপন্থীদের? এভাবে তো ধ্বংস হয়ে যাচ্ছে ইতিহাস, শিল্প, সংস্কৃতি। সোনার বাংলার শিল্প সংস্কৃতি রসাতলে গেলে হাতে তো আর পেন্সিলও থাকবে না। থাকবে কি শুধুই অস্ত্র আর হিংসা? রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে বাংলাদেশ সংক্রান্ত আরও একটা ব্রেকিং খবর আপনাদের সামনে রাখি, যেখানে হাসিনার পদত্যাগের পর সেনা শাসনে বাংলাদেশ। আজ শপথ মোহাম্মদ ইউনূসের। দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হচ্ছেন ১৫ জন। এই মুহূর্তের অন্যতম ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠান, এবং এই শপথ গ্রহণের অনুষ্ঠানেই আজ উপস্থিত থাকবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অর্থাৎ মোহাম্মদ ইউনূস, এবং তাকেই প্রধান হিসেবে দেখা যাবে। একই সঙ্গে এই মন্ত্রিসভার সদস্য অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করার পথে এই মুহূর্তে বাংলাদেশ রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হচ্ছেন ১৫ জন। শেখ হাসিনার পদত্যাগের পর সেনা শাসন জারি ছিল সেখানে, এবং এরপরেই ঘোষণা করা হয় অন্তর্বর্তী সরকারের, এবং সেই অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবে তা নিয়ে একটা চর্চা চলছিল। আর এরই মধ্যে আপনাদের সামনে রিপাবলিক বাংলা সবার প্রথম ব্রেক করে যে মোহাম্মদ ইউনূস অর্থাৎ নোবেল জয়ী অর্থনীতিবিদ, তাকেই করা হচ্ছে প্রধান, এবং আজই তিনি নেবেন শপথ। এরই পাশাপাশি আরও একটা ব্রেকিং আপনাদের সামনে রাখি। হাসিনার পদত্যাগের পর সেনা শাসনে বাংলাদেশ, এবং আজই দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ মোহাম্মদ ইউনূসের। এমনকি একই সঙ্গে জানাই যে এই খবরে অত্যন্ত খুশি বর্ধমানে থাকা ইউনূসের শ্যালক। বর্ধমান শহরের রানীগঞ্জ বাজারের কাছে লস্কর দিঘিতে থাকেন মোহাম্মদ আশফাক হোসেন, এবং এই আশফাকই সম্পর্কে বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রীর শ্যালক। তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরে, কি বলছেন তিনি। ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এবং ওনাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, ভগবানের আশীর্বাদে যেন দায়িত্বটা ঠিকমতো পূরণ করেন, এবং উভয় দেশের মধ্যে সম্পর্ক, আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মধুর থেকে মধুর হোক। আর আমি ওনাকে আর একটা রিকোয়েস্ট করবো জামাইবাবুকে, যে আপনি কাইন্ডলি ভিসার যেটা প্রবলেমটা অন স্পট ভিসাটা ব্যবস্থ করেন, যাতে সব লোকের সুবিধা হয়। অন্যান্য দেশে তো স্পটে ভিসা দেয়, তাহলে এতে কষ্ট হয় না মানুষের। আর এতে মানে 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন লাগিয়ে দেয়। তাই এটা থেকে যেন আমরা নিস্তার পাই। আর বিশেষ করে সিনিয়র সিটিজেনের জন্য একটু আরও লিবারাল হওয়া উচিত। আবার না গেলেও দিদি ফের বলে, আরে তুই এতদিন আসিস না কেন? আমি বললে বাবা, আমি বলে ঘন ঘন চলে যাবো। না না, ঘন ঘন আসা যাবে না, ভিসা পাওয়া যায় না। আর আমারও তো মন কানে দিদিকে দেখার জন্য। উত্তপ্ত বাংলাদেশ, দিকে দিকে উত্তেজনা, হিংসার শিকার বহু মানুষ, প্রাণ যাচ্ছে। আর এই বুঝি বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা, সেই আতঙ্ক। সবসময় আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। প্রাণ বাঁচাতে কার্যত ঘর বাড়ি ছেড়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ভিড় জমাচ্ছেন বহু মানুষ। দুষ্কৃতী হামলার ভয়ে ভীত বাংলাদেশিরা। কোনোভাবে যদি ভারতে ঠাঁই পাওয়া যায় সেই চেষ্টা, নিরন্তর সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পদ্মাপাড়ের বাসিন্দারা।
হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। ভাঙচুর, হানাহানি, লুটপাট এখনো থামছে না। প্রাণ বাঁচাতে বাড়ি ঘর ছেড়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশিদের। বাংলাদেশের পঞ্চগড় জেলার 5টি গ্রামের বাসিন্দারা জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ির ধরধরাপাড়া দিয়ে ভারতের নিরাপদ আশ্রয়ে আসার চেষ্টা করে। যদিও 0 পয়েন্টে বিএসএফ তাদের আটকে দেয়। দেশ থেকে কিছু লোক আসছে এখানে বর্ডারে আসছে, ওদিকে নাকি খেচাল হয়েছে, এটা শুনতেছি, আমরা খবর টবর দেখতেছি। তো আইসে বর্ডারে আসছে, তো আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে ওরা আটকায় দিছে, ওদের সঙ্গে কথাবার্তা চলতেছে। ওরা সাহায্য চাচ্ছে, ওরা আসছে যে আমরা কিভাবে থাকবো, সুরক্ষা একটা দেখ, না হলে আমাদের কি করব, আমরা এখানে থাকবো। ওরা এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আসছে, মানে অনেক দূরকার লোক আসছে এখানে, কিন্তু বলা যাবে না যে সাধারণ বর্ডারের লোক নয়, এটা কিন্তু প্রায় 40-50 কিলোমিটার দূরের লোক আসছে আর কি। বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সঙ্গে কথা বলেন বিএসএফ এর আধিকারিকরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন কর্তব্যরত আধিকারিকরা। মঙ্গলবারের পর বুধবার একই রকম ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বেশ কিছু বাসিন্দারা ভারতে ঢোকার চেষ্টা করছেন। এভাবেই বিস্তীর্ণ এলাকা হেঁটে তারপর সাঁতরে নদী পেরিয়ে ভারতে আসার চেষ্টা করছেন বাংলাদেশিরা। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, হাসিনা দেশে ছাড়তেই বাংলাদেশে জুড়ে অরাজকতার ছবি একবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেই ছবি। গোটা বিশ্বের মাঝে বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি লাগাতার দেখিয়েছে। এমনকি রাতে হামলার অভিযোগ জামাতদের বিরুদ্ধে রাতের অন্ধকারে হামলার অভিযোগের সামনে আসে। অত্যাচারে অতিষ্ঠ বহু আন্দোলনকারী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রিপাবলিক বাংলাকে জানিয়েছেন বাংলাদেশের এক আন্দোলনকারী। বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতন শঙ্কায় রয়েছেন তারা, রীতিমতন আতঙ্কে রয়েছেন। ঘুম ছুটে গিয়েছে রাতের অন্ধকারে যেভাবে হামলা চালানো হচ্ছে। জামাতদের বিরুদ্ধে হামলার অভিযোগ, অত্যাচারের অভিযোগ। পরিস্থিতি দেশের খুব খারাপ বলতে গেলে, ধ্বংস খুব হচ্ছে আমাদের দেশে। অনেক মনে করেন ছিনতাইকারীরা ছিনতাই করতে দেশে, হ্যাঁ, মানে আমাদের আশেপাশে যেগুলো আছে অনেক লুটপাট হইতেছে আমাদের দেশে। অনেক মানে সমস্যার মধ্যে দিয়ে সবাই যাচ্ছে, মানে সাধারণ মানুষ ঘরে থাকতে পারছে না, মানে অনেক ভয় কাচ্ছে সবাই, আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে সবাই, মানে একটু ভয়ে ভয়ে সবাইকে থাকতে চায়। রাতের বেলা করে হামলা করতেছে দুষ্কৃতিঘাতীগুলো আমাদের বাসায়, আশপাশের বাসায় যারা নেতা কথা আছে এই বাসায় দুষ্কৃতিঘাতীগুলো হামলা করতেছে আপনার। এখন বিপক্ষ দলীয় আক্রোশ শুরু হয়ে গেছে আমাদের দেশে, যে বিএনপি জামাত আছে বিপক্ষ দলের আক্রোশ শুরু হয়ে গেছে আমাদের দেশে। এর এমন মানে খুবই খারাপ অবস্থা, মানে তারা ক্ষমতা আসার জন্য একদম উঠে পড়ে লেগে গেছে। ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত আছেন? জি, আমরা সাধারণ আমরাই এগুলো আমি রংপুর থেকে বলছি। আচ্ছা, আপনারা তো আন্দোলন তার মানে একদম চোখের সামনে দেখেছেন? হ্যাঁ, একদম চোখের সামনে। যে এখানে ছাত্রদের পাশে এখানে অনেক সন্ত্রাসবাদীরাও ছিল, এখানে অনেকেই ছিল সন্ত্রাসবাদীরা। তাছাড়া মনে করেন স্টুডেন্টরা তো আর অপকর্ম করবে না, কাউকে খুন করবে না। এখানে আমরা তো আর কাউকে খুন, আমরা এখানে স্বাধীনতা নেওয়ার জন্য আমরা মাঠে নামছিলাম, এটা তো আমাদের কাজ না কাউকে খুন করে ফেলা। ছাত্ররা তো কখনো এটা করবে না। এখন এখানে অনেক বিপক্ষ দলীয় নেতারা ছিল এখানে, তারা এই কাজটা করছে, ছাত্রদের কাজ না এটা। এই যে এইগুলো করতেছে যারা আমাদের যারা ওইখানের যারা আছে অপোজিশনের মধ্যে, তারা আর যাদের সঠিক কোনো ইতিহাস নাই, বাংলাদেশটা কিভাবে হলো কিভাবে আসছে এই সম্পর্কে যাদের সঠিক জ্ঞানটা নাই, তারা এই কাজগুলো করতেছে। তাও গোটা কয়েক, সবাই না। এটার জন্য ধিক্কার হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা কোটার জন্য প্রকৃতপক্ষে আন্দোলন করেছে, তারা এর জন্য প্রোটেস্ট করতেছে। তারা এগুলো যেগুলো ভাঙচুর হয়েছে সেগুলো পরিষ্কার করে আবার ঠিক করার চেষ্টা করতেছে। ছাত্র আন্দোলন কখনোই আমাদের বিফল হয় নাই, তো এটাও বিফল হওয়ার ছিল না, এটাও মেনে নিয়েছিল। কিন্তু মানার পরে একটা যে সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে অপোজিশন এবং হচ্ছে গিয়ে জামায়াত আমাদের, আর কিছু আন্তর্জাতিকভাবে কিছু প্রেশার ছিল, সবকিছু মিলে একটা ঘটনা ঘটে গেল আর কি, যেটা আসলে আমাদের জন্য দুঃখজনক। যারা আমাদের দেশের কি গোটা কয়েকজন মানুষ এখন বলতেছে যে এটা স্বাধীনতা, আদতে এটা তো স্বাধীনতা না। আমাদের স্বাধীনতা একবারই আসছে, সেটা ৭১।